ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওর টপিক নিয়ে আলোচনা করব, যারা মাধ্যমিক দেওয়ার পরে অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছো, উচ্চ মাধ্যমিকে যারা ভর্তি হয়েছে একাদশ শ্রেণী, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে। তো সেমিস্টার সিস্টেম যে 11-12 নিশ্চয়ই জানো তোমরা, 4টে সেমিস্টার হচ্ছে। তো 4টে সেমিস্টার 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার এবং দ্বাদশ 2টো সেমিস্টার, মোট 4টে সেমিস্টার। এই একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে সিলেবাস আমি এই ভিডিওতে আলোচনা করেছি কি কি আছে, এবং ওই সিলেবাস ধরে আজকের একটা কবিতা, আমি কবিতার বিষয়বস্তু এবং কবিতার কবি পরিচিতি সম্বন্ধে আমি এই ভিডিওতে আলোচনা করছি, এবং পরবর্তী অবশ্যই ভিডিওতে আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করব। এটা কবিতার নাম হচ্ছে কি দ্য বেঙ্গল সেলার্স। দ্য বেঙ্গল সেলার্স মানে চুড়ি বিক্রেতা। সরোজিনী নাইডুর লেখা বেঙ্গল সেলার্স মানে চুড়ি বিক্রেতা, এই কবিতাটি আমি এই ভিডিওতে প্রথমে লেখিকা পরিচিতি সম্বন্ধে আলোচনা করছি এবং তারপর বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করছি। এছাড়া আমার ভিডিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যারা নতুন আছো। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আমি অবশ্যই লেখিকার পরিচিতি সম্বন্ধে আলোচনা করছি, অর্থাৎ সরোজিনী নাইডু কবি পরিচিতি সম্বন্ধে আলোচনা করছি। কি বলছে? সরোজিনী নাইডু, she was born on 13 February 1879 in হায়দ্রাবাদ। তাহলে হায়দ্রাবাদে 1879 খ্রিস্টাব্দে বা 79 সালে 13ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবার বলছে কি, she was a renowned freedom fighter। তিনি ছিলেন একজন কি পরিচিত, একজন ওয়েল নোন বলা যেতে পারে ফ্রিডম ফাইটার ছিলেন। নেক্সট বলেছে কি, later she became the first Indian woman president of Indian National Congress। তাহলে কি ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনি ছিলেন প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের। কে ছিলেন? সরোজিনী নাইডু। কবি সরোজিনী নাইডু ছিলেন কি প্রথম মহিলা প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। নেক্সট বলেছে কি, she was appointed as the governor of Uttar Pradesh from 15 August 1947 to 2nd March 1949। 1947 সালের 15ই আগস্ট থেকে শুরু করে 1949 সালের 2রা মার্চ, এই ডিউরেশন বা এই পিরিয়ড পর্যন্ত উনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছিল ওনাকে। তাহলে ওনাকে উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। নেক্সট বলেছে কি, হি ওয়াজ বেস্টয়েড দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। মানে তাকে কি ভারতের নাইটিঙ্গেল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। और ভারত কোকিলা বাই মহাত্মা গান্ধী তাকে ভারত কোকিলা হিসেবে আখ্যায়িত করেছে, এবং অথবা কি ভারতীয় নাইটিঙ্গেল হিসেবে তাকে আখ্যায়িত করেছে। তাকে মানে কাকে? সরোজিনী নাইডুকে। তিনি এত ওয়েল নোন ছিলেন, খুব পরিচিত ছিলেন সবার কাছে। এবার বলছে কি, she was proficient in উর্দু। তিনি ছিলেন দক্ষ ছিলেন, কিছু দক্ষ ছিলেন উর্দু ভাষাতে, আর কি তেলুগু ভাষায়, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড পার্সিয়ান, এই সমস্ত ভাষাগুলোতে তিনি অনেকখানি দক্ষ ছিলেন। নেক্সট বলেছে কি, she wrote many poems about our nation। নেশন মানে জাতি, বলতে কি ভারতীয়দের উপর ডিপেন্ড করে তিনি অনেক কবিতা লিখেছিলেন ওনার লাইফে। এবার বলছে কি, সরোজিনী নাইডু ডায়েট। সরোজিনী নাইডু মারা গেছিলেন অন 2রা মার্চ অর্থাৎ 2nd মার্চ 1949 সালে অ্যাট গভর্নমেন্ট হাউস ইন লখনৌয়ের গভর্নমেন্ট হাউসে উনি মারা গেছিলেন। অর্থাৎ যখন তিনি রাজ্যপাল পদে নির্বাচিত ছিলেন, উত্তরপ্রদেশের রাজ্যপাল পদে নির্বাচিত ছিলেন বা যখন নিয়োগ করা হয়েছিল ওনাকে, সেই সময়কালে সেই ডিউরেশনে
রাজ্যপাল থাকাকালীন উনি মারা গেছিলেন হঠাৎ। এবার অ্যাবাউট দ্য পোয়েম অর্থাৎ দ্য বেঙ্গল সেলার্স, এই কবিতাটা নিয়ে এবারে আমি আলোচনা করছি ভিডিওতে। বলছে কি, দ্য পোয়েম বেঙ্গল সেলার্স ইজ ওয়ান অফ ফেমাস পোয়েমস অফ নাইডু, অর্থাৎ সরোজিনী নাইডুর অন্যতম একটা বিখ্যাত বা জনপ্রিয় কবিতা কি এই দ্য বেঙ্গল সেলার্স। এবার বলছে কি, দ্য পোয়েম বেঙ্গল সেলার্স ইজ বেসড অন দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড কালচার, মানে কি এই কবিতাটা কার ওপর ভিত্তি করে লেখা হয়েছে, অর্থাৎ সরোজিনী নাইডু দ্য বেঙ্গল সেলার্স এই যে কবিতাটা যে লিখেছেন কার ওপর ভিত্তি করে লিখেছেন, দ্য ইন্ডিয়ান ট্র্যাডিশনাল মানে কি ভারতীয় ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি মানে কি ঐতিহ্যবাহী ভারতীয় সমাজ অ্যান্ড কালচার এবং সংস্কৃতি। তাহলে কি ঐতিহ্যবাহী ভারতীয় সমাজ এবং সংস্কৃতি এর উপর ডিপেন্ড করে তিনি এই কবিতাটা লিখেছেন। নেক্সট বলেছে কি, দ্য পোয়েম অর্থাৎ দ্য বেঙ্গল সেলার্স এই কবিতাতে ওয়াজ ফার্স্ট পাবলিশ প্রথম প্রকাশিত হয়েছিল ইন দ্য কালেকশন অফ নাইডুস পোয়েম নেমলি দ্য বার্ড অফ টাইম। দ্য বার্ড অফ টাইম এই গ্রন্থতে মানে এই গ্রন্থতে হচ্ছে কি প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে, ইন 1912 সালে প্রথম প্রকাশিত হয়েছিল এই কবিতাটা। কি নামে প্রকাশিত হয়েছিল, দ্য বার্ড অফ টাইম এই নামে প্রকাশিত হয়েছিল। এবার বলছে কি, দ্য পোয়েম সেলিব্রেটস দ্য ওমেনহুড, মানে এই কবিতাটা কি সেলিব্রেট করছে, ওমেনহুড। ওমেনহুড মানে হচ্ছে কি নারীত্ববোধ, নারীত্ববোধ অর্থাৎ মহিলাদের নারীত্ব অর্থাৎ মহিলাদেরকে নিয়েই এই কবিতাটা এই সরোজিনী নাইডু তিনি এই কবিতাটা লিখেছেন, অর্থাৎ নারীত্ববোধের কথা এইখানে তুলে ধরা হয়েছে। তাহলে নারীত্ববোধের কথা কিন্তু তুলে ধরা হয়েছে এই কবিতাতে। এবার বলছে কি, দেয়ার ইজ ডিপিক্টেড দ্য বেঙ্গল অ্যাজ বিউটি কালচার অ্যান্ড ট্র্যাডিশন, মানে কি বলছে, দেয়ার ইজ ডিপিক্টেড এখানে কি বর্ণনা করা হয়েছে, দ্য বেঙ্গলস মানে কি চুড়িগুলোকে কিসে বর্ণনা করা হয়েছে, কিসের প্রতি কিছু দেখানো হয়েছে, অ্যাজ বিউটি সৌন্দর্য, কালচার সংস্কৃতি অ্যান্ড ট্র্যাডিশনাল এবং ঐতিহ্য হিসেবে দেখানো হয়েছে। তাহলে নারীরা যে চুড়ি পরে বা মহিলারা যে চুড়ি পরছে সেই চুড়িটাকে কিসের প্রতীক বা মেয়েরা যে চুড়ি পরছে সেটাকে কিসের প্রতীক হিসেবে দেখানো হয়েছে এই কবিতাতে, বিউটি কালচার অ্যান্ড ট্র্যাডিশনাল এই তিনটি প্রতীক হিসেবে দেখানো হয়েছে এই কবিতাতে। নেক্সট বলেছে কি, দ্য বেঙ্গল সেলার্স মানে কি চুড়ি বিক্রেতারা, চুড়ি বিক্রেতাদের ভূমিকাটা কি বা তারা কি করছে, চুড়ি বিক্রেতাদের ভূমিকাটা কি এখানে কবি যেটা দেখিয়েছেন, দ্য বেঙ্গল সেলার্স আর রিপ্রেজেন্টিং, তারা রিপ্রেজেন্টিং করছে দ্যাট দে আর ইকোনমিক্যালি ডিপেন্ড, তারা হচ্ছে কি আর্থিকভাবে নির্ভরশীল, কার উপর নির্ভরশীল, অন দ্য ওমেন অফ সোসাইটি মানে কি নারী সমাজের ওপরে নির্ভরশীল হয়ে আছে। তাহলে চুড়ি বিক্রেতারা আর্থিকভাবে ইকোনমিক্যালি ভাবে কার উপর ডিপেন্ড হয়ে আছে, সম্পূর্ণ কার উপর ডিপেন্ড হয়ে আছে, নারীদের উপর ডিপেন্ড হয়ে আছে। কি সমাজে নারীদের উপর ডিপেন্ডেবল, কেন, হু বাই যারা কেনে চুড়ি, যারা চুড়ি কেনে কাদের কাছে চুড়ি কেনে, চুড়ি বিক্রেতাদের কাছে চুড়ি কেনে। তাহলে চুড়ি বিক্রেতাদের কাছ থেকে চুড়ি কেনে বলে, কারা কেনে, চুড়ি বিক্রেতাদের কাছ থেকে নারীরা চুড়ি কেনে বলে বা মহিলারা বা মেয়েরা চুড়ি কেনে বলে এ নাকি মহিলাদের ওপর বা নারীদের ওপর বা সেই মেয়েদের ওপর নির্ভরশীলকে চুড়ি বিক্রেতারা। তাহলে নারীরা যদি চুড়ি কেনে তবেই তো অর্থটা উপার্জন করতে পারবে, কারা পারবে, চুড়ি বিক্রেতারা পারবে। তাহলে চুড়ি বিক্রেতারা সম্পূর্ণভাবে ভারতীয় নারীদের ওপর ডিপেন্ডেবল, অর্থাৎ ইকোনমিক্যালি ডিপেন্ডেবল আর্থিকভাবে, অর্থাৎ অর্থ কাদের কাছ থেকে উপার্জন করা হচ্ছে, ভারতীয় নারী অথবা মহিলাদের কাছ থেকে অর্থটা কারা উপার্জন করছে, চুড়ি বিক্রেতারা উপার্জন করছে। এবার বলছে কি, টু ওয়ার দেয়ার হ্যান্ডস ফ্রম ডিফারেন্ট ফেয়ার্স মানে কি ভিন্ন ভিন্ন মেলা থেকে, ভিন্ন ভিন্ন উৎসব বা পুজো পার্বণ যেখানে হচ্ছে সেখানে কি মহিলারা চুড়ি কেনে এবং কি সেই চুড়ি
কাদের কাছ থেকে কেনে? সেই চুড়ি বিক্রেতাদের কাছ থেকে কেনে। আর সেটা হচ্ছে একটা সৌন্দর্যের প্রতীক চুড়ি। তাহলে চুড়ি বিক্রেতারা চুড়ি নিয়ে আসছে বলে মহিলারা চুড়ি কিনছে বা মেয়েরা চুড়ি কিনছে। তাহলে কি একে অপরের উপর সম্পূর্ণভাবে ওরা ডিপেন্ডেবল। এবার নেক্সট এই কবিতাতে দেখিয়েছি কি চুড়ি কিসের প্রতীক। যে মহিলারা যে চুড়ি পরছে বা মেয়েরা যে নারীরা যে চুড়ি পরছে, চুড়িটা কিসের প্রতীক? তো কি বলছে? দ্য ব্যাঞ্জেলস আর দ্য সিম্বল অফ হ্যাপিনেস, মানে কি হ্যাপিনেস, সুখের প্রতীক এটা। আবার কি বলছে? অ্যান্ড ভিব্র্যান্ট লিভস, এবং কি প্রাণবন্তের প্রতীক। তাহলে কি সুখ এবং প্রাণবন্তের প্রতীক অফ দ্য ইন্ডিয়ান ওমেন, মানে কি ভারতীয় মহিলাদের। তাহলে ভারতীয় মহিলাদের সুখ এবং প্রাণবন্তের প্রতীকটা এখানে কি চুড়ি। নেক্সট বলছে কি হু কন্ট্রিবিউট ইকুয়ালি টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড দেয়ার ওন ফ্যামিলিজ, মানে কি বলছে হু কন্ট্রিবিউট, যারা হচ্ছে কি অবদান, যাদের অবদানকে ইকুয়ালি সমানভাবে টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি, মানে ভারতীয় সমাজকে উন্নতি করা কে, সে ছিল তাদের অবদান। কাদের অবদান? মহিলাদের অবদান। মানে কি এই চুড়ি পরে যারা আছে সেই মহিলাদের হচ্ছে অবদানটা থেকে যাচ্ছে। এবং কি অ্যান্ড দেয়ার ওন ফ্যামিলিজ, এবং তাদের নিজের পরিবারকে, তাহলে নিজের পরিবারকে এবং ভারতীয় সমাজকে উন্নত জায়গাতে নিয়ে যাওয়াটার প্রতীক হিসেবে কাজ করছে কি চুড়ি। আর চুড়িটা কারা পরছে? মহিলারাই পরছে। তাহলে কি মহিলারা যখন চুড়ি পরছে, সেই চুড়িটাই যখন চুড়ি পরে আছে বা থাকছে, সেটাই কি করছে ভারতীয় সমাজকে একটা উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে যখন চুড়ি পরছে। এবং কি এবং তাদের ফ্যামিলি, অর্থাৎ যে মহিলারা চুড়ি পরছে তাদের ফ্যামিলিকে একটা ডেভেলপ জায়গাতে নিয়ে যাচ্ছে। এটা সরোজিনী নাইডু তার কবিতাতে দেখিয়েছেন। এবার নেক্সট আলোচনা করছি ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। এই কবিতার ব্যাকগ্রাউন্ডটা কি বলছে? দ্য টপিক্যাল ইন্ডিয়ান সোসাইটি ইন নাইডুস টাইম, মানে কি নাইডুর সময়কালে, অর্থাৎ সরোজিনী নাইডু যেই সময়ে বেঁচে ছিলেন, অর্থাৎ ওনার সময়কালে যখন জীবিত ছিলেন, ওনার সময়কালে কি ভারতীয় সমাজের আদর্শ, অ্যান্ড কি ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি, ইন দ্য হাফ অফ 20th সেঞ্চুরি, অর্থাৎ কি অর্থাৎ 20 শতকের গোড়ার দিকে। তাহলে 20 শতকের গোড়ার দিকে ভারতীয় সমাজকে নিয়ে এইটা লেখা হয়েছে। লেখাটা বলতে কোনটা? কবিতাটা কি দ্য ব্যাঞ্জেল সেলার্স। এই এবারে থিম অফ দ্য পোয়েম, এই কবিতার বিষয়বস্তুটা কি, থিমটা আলোচনা করছি। বিষয়বস্তু হচ্ছে কি সেলিব্রেশন অফ ওমেনহুড, মানে কি ওমেনহুড মানে কি নারীত্ব, অর্থাৎ নারীত্বের উদযাপন, অর্থাৎ অনুষ্ঠান, নারীত্বের অনুষ্ঠান বা উদযাপন বা আনন্দ বলা যেতে পারে। এটা হচ্ছে থিম। এবার কি ডিফারেন্ট কালার্স অফ ব্যাঞ্জেল রিপ্রেজেন্টস ডিফারেন্ট ফেজেস অফ ওমেন লাইফ, মানে কি বলছে ভিন্ন রঙিন চুড়ি একজন মহিলার জীবনে ভিন্ন পর্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মানে কি বলছে ভিন্ন বয়সের, অর্থাৎ যখন একজন শিশু থেকে যখন বালিকার পরে যখন আরো বড় বালিকা হচ্ছে, তারপরে যখন বিবাহ জীবনে চলে যাচ্ছে, বিবাহের পরে জীবন, তারপরে কি যখন বৃদ্ধ অর্থাৎ বৃদ্ধা বয়সে যখন চলে যাচ্ছে, তখন কি ভিন্ন সময় ভিন্ন চুড়ি পরছে। সেই ভিন্ন সময়ে ভিন্ন যে চুড়ি যে পরছে, সেই চুড়িগুলোকে কোন সিম্বলে বা কোন দৃষ্টিকোণে দেখিয়েছেন সেটা নিয়ে এই কবিতাটা। তাহলে সরোজিনী নাইডু যেটা দেখিয়েছেন যে একটা শিশু যখন তাকে যখন চুড়ি পরানো হচ্ছে, একটা শিশুকে যখন চুড়ি পরানো হচ্ছে, অর্থাৎ মেয়েদের বলা যেতে পারে যাদের চুড়ি পরানো হচ্ছে, সেই তখন থেকে শুরু করে পুরো বৃদ্ধা পর্যন্ত তারা ডিফারেন্ট, তাদেরকে যে সমস্ত স্টেজগুলো আছে, বয়সগুলো আছে, সেই বয়সে ভিন্ন ভিন্নভাবে চুড়ি পরানো হচ্ছে। বিবাহের সময় চুড়ি পরানো হচ্ছে, মানে শাঁখা যেটা বলা হচ্ছে বাঙালিদের বা বিশেষ করে হিন্দুদেরকে পরানো হচ্ছে। তো সেটা দেখিয়েছে, সেটা কিসের প্রতীক হিসেবে দেখিয়েছে। যখন
বিবাহের আগের মুহূর্তে যখন মেয়েরা চুড়ি পরে সেটা কোন কিসের প্রতীক দেখিয়েছে? তাহলে কি ভিন্ন রঙিন চুড়ি, কালারফুল চুড়িগুলো কি করেছে, ভিন্ন ভিন্ন প্রতীক হিসেবে এখানে দেখিয়েছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি নারীত্বের সেলিব্রেশন। এটাকে বলা হচ্ছে কি সেলিব্রেশন অফ ওমেনহুড, নারীত্বের সেলিব্রেশন এটাকেই বলা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি সরোজিনী নাইডুর লেখা দ্য বেঙ্গল সেলার্স ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ইংলিশ সাবজেক্টে যে কবিতাটা আছে এই কবিতাটির আমি কবি পরিচিতি এবং বিষয়বস্তু সম্বন্ধে আমি আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে আমি লাইন বাই লাইন অবশ্যই আলোচনা করব বা পড়াবো তোমাদেরকে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।